চাঁদনী দেবী তার ছেলে বিশু এবং মেয়ে রানীকে নিয়ে বাস করে। তার ছেলে একটা ভালো কাজ পেয়ে যাওয়ায় চাঁদনী দেবী এবার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তার শুধু একটাই চাহিদা, যেই মেয়ে তার বাড়ির বৌমা হয়ে আসবে সেই মেয়েকে 3 বেলা করে মূলোর পরোটা তৈরি করতে হবে, কারণ শীতকালে তারা মূলোর পরোটা খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর পাত্রীপক্ষ যখন চাঁদনী দেবীর পরিবারের এরকম চাহিদার কথা জানতে পারে তখন তারা হেসে ওঠে। আর যেহেতু মালিনীর 3 বেলা করে মূলোর পরোটা তৈরি করতে কোনো সমস্যা থাকে না, তাই মালিনী বিশুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিশুর সাথে মালিনীর বিয়ে হয়। আর বিয়ের পর মালিনী শ্বশুর বাড়িতে চলে আসে। বৌমা, আজকে বিয়ের পর তুমি প্রথম রান্না করবে, তাই তুমি সবার জন্য ব্রেকফাস্টে গরম গরম মূলোর পরোটা আর চাটনি রান্না করো। বিয়ের আগে তুমি বলেছিলে তুমি নাকি খুব সুন্দর মূলোর পরোটা বানাতে পারো, তাই আজকে আমরা খেয়ে দেখতে চাই। ঠিক আছে মা, আমি আপনাদের জন্য গরম গরম মূলোর পরোটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর মূলোর জল ফেলে রান্না করবে, তা না হলে কিন্তু গ্যাস হবে। এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চলে যায়। আর মালিনী সবার জন্য গরম গরম মূলোর পরোটা বানাতে শুরু করে, কারণ যেহেতু সে প্রথম শ্বশুর বাড়িতে আসে তাই শাশুড়ি মায়ের কথা শুনে চলাটাই তার ধর্ম। আর মালিনী যখন সবাইকে মূলোর পরোটা রান্না করে খেতে দেয় তখন সবাই তার মূলোর পরোটার অনেক প্রশংসা করে, যার ফলে মালিনী খুবই খুশি হয়। আর দুপুরবেলা আবার যখন রান্না করার সময় হয় তখন মালিনী ঠিক করে সে সবার জন্য পাঁঠার মাংসের ঝোল ভাত রান্না করবে। বৌদি, দেখো আমি কি নিয়ে এসেছি। বাড়ির সামনে থেকে একটা দাদা অনেক সবজি নিয়ে যাচ্ছিল, আর ওনার কাছে আমি তাজা তাজা মূলো পেয়েছি, তাই 10 কেজি মূলো কিনে নিয়েছি আমি। তুমি তাড়াতাড়ি করে মূলোর পরোটা তৈরি করো তো। এ কি, তোমরা তো সকালবেলাতেই মূলোর পরোটা খেলে, আবার এখন মূলোর পরোটা খাবে কেন? এত মূলোর পরোটা খেলে তোমাদের তো শরীর খারাপ করবে। না বৌদি, কিচ্ছু হবে না, আমরা এরকম ভাবে মূলোর পরোটা খেতে অভ্যস্ত। তুমি শুধু শুধু উল্টো পাল্টা রান্না না করে আমাদের জন্য গরম গরম মূলোর পরোটা তৈরি করে দাও, তাহলেই হবে। এই বলে রানী রান্নাঘর থেকে চলে যায়। আর এমন সময় নতুন বউ ভীষণ পরিমাণে বিপদে পড়ে, কারণ তার শ্বশুর বাড়ির লোকেরা সারাদিন ধরে মূলোর পরোটা খায়। আর সে যখন দুপুরবেলা সবাইকে গরম গরম পরোটা ভেজে খাওয়ায় তখন তার শাশুড়ি মা রাত্রিবেলার জন্য আবার বৌমাকে মূলোর পরোটাই তৈরি করতে বলে। কিন্তু মালিনী এবার তার শাশুড়ি মায়ের কথা শুনে রেগে যায়, কিন্তু মালিনীর কিছু করার থাকে না, তাই রাত্রিবেলাতেও তাকে বেশি বেশি করে মূলোর পরোটা তৈরি করতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, চাঁদনি, কালকে আমার মেয়ের আশীর্বাদ, তোদেরকে তাই নিমন্ত্রণ করতে এলাম। তোরা কিন্তু সবাই মিলে যাবি, হ্যাঁ? আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবি। আমি কিন্তু কোনো রকম না শুনবো না। আর হ্যাঁ, তোর নতুন বৌমাকেও নিয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই, তুই একদম চিন্তা করিস না, আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। এই কথা শুনে টিয়া দেবী সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা চাঁদনী দেবী নিমন্ত্রণ বাড়িতে যাবে বলে তড়িঘড়ি করতে শুরু করে দেয়। এমন সময় মালিনী ভাবে হয়তো তাকে আর মূলোর পরোটা রান্না করতে হবে না, কিন্তু তার সেই ভাবনায় জল পড়ে, কারণ সেদিনও ব্রেকফাস্টে তার শ্বশুরবাড়ির লোকেরা মূলো পরোটা খাবে বলে জানায়। এই তো একটু পরে গিয়ে প্রতিবেশীর বাড়িতে বেশি বেশি করে খাবার খাবেন, আবার এখন মূলোর পরোটা খেতে ইচ্ছে করছে আপনাদের? এখন আমি রান্না বান্না করতে পারবো না। এরকম করে বলতে নেই বৌমা, সকালবেলা ফাঁকা পেটে থাকতে হয়। এখন আমরা যদি গরম গরম মূলোর পরোটা খাই তাহলে আমরা দুপুরবেলা যা খাবো আমাদের তাই হজম হয়ে যাবে, কারণ মূলো হজম শক্তি প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়। এই বলে চাঁদনী দেবী রান্নাঘর থেকে চলে যায়। আর মালিনী আবার বাধ্য হয়ে সবার জন্য ময়দা মেখে মূলো ছেঁচকে তৈরি করে বেশি বেশি করে পরোটা ভাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুর বাড়ির লোকেরা একসঙ্গে বসে বেশি বেশি করে মূলোর পরোটা খেতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। আর দুপুরবেলা সবাই যখন টিয়া দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে এমন সময়, কিন্তু মা, আমরা সবাই মিলে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, আমরা তো কেউ কোনো গিফট নিলাম না। এরকম গিফট ছাড়া লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া যায়? এটা কিন্তু ঠিক নয়, আমাদের নিশ্চয়ই ভালো কোনো গিফট নেওয়া দরকার ছিল। বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। এই দেখো, ব্যাগ ভর্তি মূলো। আজকে দাদা বাজার থেকে বেশি বেশি করে সাদা সাদা মূলো নিয়ে এসেছে, আর এটাই হলো টিয়া কাকিমার মেয়ের আশীর্বাদের গিফট। এরকম মূলো গিফট দেওয়ার কথা শুনি মালিনী একেবারে অবাক হয়ে যায়, কারণ লোকজন নিমন্ত্রণ বাড়িতে শাড়ি, গহনা ইত্যাদি উপহার হিসেবে দেয়,
কেউ যে আজ পর্যন্ত নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কাউকে মূলো উপহার দিয়েছে এমন কথা মালিনী কখনো শোনেনি। আর সে যখন দেখে যে তার শ্বশুরবাড়ির লোকেরা সত্যি সত্যি ব্যাগ ভর্তি করে মূলো নিয়ে যাচ্ছে, তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমরা কি পাগল? এরকম কেউ কাউকে মূলো উপহার দেয়? আমি কোনোদিনও এরকম অদ্ভুত কথা শুনিনি। আর আমি এরকম আশীর্বাদ বাড়িতে যাব না যেখানে তোমরা মূলো নিয়ে যাচ্ছ সঙ্গে করে, কারণ ওরা তো আমাদের অপমান করবে। আরে ওদের বাড়িতে যদি মূলো না নিয়ে যাই তাহলে আমরা দুপুরবেলা কি খাবো? কারণ ওরা কি দুপুরবেলা আমাদের জন্য মূলোর পরোটা রান্না করবে? ওরা তো ভাত ডাল মাছ মাংস রান্না করবে, আর যেই খাবার আমরা খাই না। সুতরাং সেই কারণে আমরা আমাদের খাবারের জন্য মূলো নিয়ে যাচ্ছি। এই বলে সবাই মিলে টিয়া দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করার সময় তারা টিয়া দেবীর মেয়েকে ব্যাগ ভর্তি করে মূলো উপহার দেয়, আর যা দেখে সবাই মিলে হাসাহাসি করতে শুরু করে। আর এমন সময় টিয়া দেবী প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, তোর কাছে যদি গিফট কেনার পয়সা না থাকতো তুই তো কিছু নাই নিয়ে আসতে পারতিস। বেকার বেকার এরকম ব্যাগ ভর্তি করে মূলো নিয়ে এসেছিস কেন? ছি, তোর থেকে আমি এটা কখনো আশা করিনি। দেখ সবাই মিলে কেমন হাসাহাসি করছে, আমার একেবারে লজ্জায় নাক কেটে যাচ্ছে। এতে লজ্জায় নাক কাটা যাওয়ার কি আছে? মূলো হলো শীতকালের সব থেকে ভালো খাবার। আর তোর মেয়েকে দেখে মনে হচ্ছে ও ভালো মন্দ খায় না, কেমন রোগা দেখেছিস? তাই জন্য আমি বেশি বেশি করে মূলো নিয়ে এসেছি, কারণ আজকে দুপুরবেলা তোর বাড়িতে মূলোর পরোটা খাবো আমরা। এমন কথা শুনে টিয়া দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর কিছুক্ষণের মধ্যেই যখন সমস্ত আত্মীয় স্বজন ভাত ডাল মাছ মাংস খেতে বসে, তখন চাঁদনী দেবী তার বৌমাকে ডাক দেয়। আর তখনই সে তার বৌমাকে বেশি বেশি করে মূলোর পরোটা তৈরি করতে বলে। বৌমা, এখানে কোথায় রান্নাঘর আছে টিয়াকে জিজ্ঞাসা করে নাও। তুমি আমাদের জন্য মূলোর পরোটা বানিয়ে নিয়ে এসো, কারণ এই মূলোগুলো নষ্ট হোক সেটা আমি চাই না। আমি এখন নিমন্ত্রণ খেতে এসে আপনাদের জন্য মূলোর পরোটা বানাতে যাব? না না, আমার পক্ষে সম্ভব নয়। আপনারা যা পারবেন করুন, আমি চললাম, কারণ আমার ভীষণ লজ্জা পাচ্ছে। সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে, কেমন কানাঘুষো করছে। আমার মনে হচ্ছে আমি এখান থেকে চলে যাই। এই বলে মালিনী তখনই নিজের বাড়িতে ফিরে যায়, যার ফলে তার পরিবার প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তখনই বাড়িতে ফিরে আসে। কিন্তু তাদের এরকম ব্যবহারের পর থেকে টিয়া দেবী আর কিছুতেই তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। এমনকি পরের দিন টিয়া দেবী মূলোর ব্যাগ নিয়ে এসে চাঁদনী দেবীর বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায়। আর চাঁদনী দেবী যখন দেখতে পায় যে তার বাড়ির সামনে এরকম ব্যাগ ভর্তি মূলো পড়ে আছে, তখন সে বলে, ওর এত বড় সাহস, মূলো ভর্তি ব্যাগটা আমার বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেল। আমার উপহার দেওয়া গিফটের এত অপমান! বদমাইশ মেয়ে একটা, আর কোনোদিনও ওর বাড়িতে যাব না। এই বলে চাঁদনী দেবী সেই ব্যাগ নিয়ে বাড়িতে চলে যায়। আর সেদিন রাত্রিবেলা আবার সে তার বৌমাকে মূলোর পরোটা বানানোর কথা বলে। আর এভাবেই মালিনী প্রত্যেকদিন 3 বেলা করে মূলোর পরোটা বানাতে বানাতে পাগল হয়ে ওঠে। আর একদিন রাত্রিবেলা সবাই খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে যায়। আর এমন সময় মালিনী যখন বিশুর সঙ্গে একই কম্বলের মধ্যে শুয়ে থাকে, তখনই সে কম্বলের মধ্যে ভীষণ বাজে দুর্গন্ধ পায়। সারাদিন পড়ে পড়ে মূলোর পরোটা গিলছে, আর এখন পেছন দিয়ে মূলো বের করছে। অসভ্য লোক একটা! তুমি একদম কম্বলের মধ্যে গ্যাস ছাড়বে না বলে দিলাম। এই কম্বলটা আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছে। কম্বলটা একেবারে নোংরা করে দিচ্ছ তুমি। ইস বাবারি বাবা, তোমার পেটে কি দুর্গন্ধ! তুমি আমাকে এরকম করে বলতে পারলে মালিনী? আর এই ঠান্ডার মধ্যে তুমি আমাকে কম্বলের তলা থেকে বের করে দেবে? পেটে না হয় একটু গ্যাসই হয়েছে, তাতে হামড়ি কি ক্ষতি? তুমি কি গ্যাস দাও না বুঝি? একদম চুপ করে থাকো। আমি গ্যাস দিই আর না দিই, তোমাদের মতো পড়ে পড়ে 3 বেলা মূলোর পরোটা গিলি না আমি। তোমার পেটে হলো মূলোর গ্যাস। কালকে থেকে যদি এই পরোটা খেয়েছো তাহলে তোমাকে ঝাঁটার বাড়ি মারবো। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা মালিনী যখন পরোটা রান্না করতে চায় না, তখন তার শাশুড়ি মা নিজেই মূলোর পরোটা বানানোর দায়িত্ব নেয়। আর সেদিন যখন সবাই মূলোর পরোটা খেতে বসে, আর তখন সবাই এক এক করে পাদ মারতে শুরু করে, যার ফলে বাড়ি একেবারে দুর্গন্ধে ভরে ওঠে। আর মালিনী এবার সহ্য করতে না পেরে তার মাকে ফোন করে সব ঘটনা বলে। তোমরা আমাকে কোন পরিবারে বিয়ে দিয়েছো মা? আমি এখানে আর থাকতে পারছি না। এরা মূলো খেতে খেতে একেবারে পাগল হয়ে গেছে। 3 বেলা করে মূলোর পরোটা খাচ্ছে, আমার কোনো কথা শোনে না এরা। আমি আর এখানে থাকতে পারছি না মা, তুমি দয়া করে কিছু একটা করো। সে কি রে, এরকম কথা বলিস না। তুই এক কাজ কর, কিছুদিনের জন্য আমাদের বাড়িতে চলে আয়, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কথা শুনে মালিনী ব্যাগপত্র গুছিয়ে তখনই বাপের বাড়িতে চলে যায়। আর যার ফলে মালিনী শ্বশুর বাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। আর এখন যেহেতু মালিনী বাড়িতে থাকে না, তাই তারা নিজেরাই বাজার থেকে বেশি বেশি মূলো কিনে নিয়ে এসে নিজেরাই মূলোর পরোটা তৈরি করে খেতে থাকে।
আর এভাবেই অতিরিক্ত পরিমাণে মূলোর পরোটা খাওয়ার ফলে তাদের প্রত্যেকের শরীর খারাপ করে। আমার ভীষণ পরিমাণে পেট ব্যথা করছে আর বুক ব্যথা করছে। মালিনী বাপের বাড়িতে গেছে আর বাড়িও ফিরে আসছে না। আর আমার মনে হয় তোমরা ভালো করে মূলো পরোটা রান্নাও করতে পারো না। মালিনী কি সুন্দর করে জল ফেলে রান্না করতো, তখন এত বেশি গ্যাস হতো না, কিন্তু এখন অনেক বেশি গ্যাস হচ্ছে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। আমারও শরীরটা কিছুদিন ধরে ভালো নেই। আগে বৌদির হাতের মূলোর পরোটার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন আর মূলোর পরোটা খেতে একদম ভালো লাগে না। আমারও শরীর ভীষণ খারাপ। আর এমন সময় হঠাৎ করে তাদের প্রত্যেকের বুকে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয়, আর তারা কিছুতেই হেঁটে চলে বেড়াতে পারে না। এমন সময় তাদের প্রতিবেশী মালিনীকে ফোন করে সমস্ত কিছু বলে, আর মালিনী তখনই বাড়িতে ফিরে আসে। আর সে বাড়িতে ফিরে এসে দেখে তার স্বামী, ননদ এবং শাশুড়ি মা তিনজনই খাটের উপর শুয়ে কষ্ট পাচ্ছে। তাই তখনই মালিনী তাদেরকে হসপিটালে নিয়ে যায়। আপনারা একদম চিন্তা করবেন না, আমি ওদেরকে ওষুধ দিয়ে দিয়েছি। আসলে ওরা এত বেশি পরিমাণে মূলো খেয়েছে যে ওদের পেটে মূলোর জল জমে গেছে, সেই জন্যই শরীর খারাপ হয়েছে আর বুকেও ব্যথা করছে। তবে আমি তো ওষুধ দিয়েছি, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন আপনি ওদেরকে বাড়িতে নিয়ে যেতে পারেন। কিন্তু ডাক্তার বাবু, আপনি এমন করে বলছেন যে আমরা সুস্থ হওয়ার পর আর এই পরোটা খেতে পারবো না। এরকম হলে তো আমরা আর বেঁচে থাকতেই পারবো না, কারণ আমাদের 3 বেলা পরোটা খাওয়া দরকার। আর 3 বেলা যদি আমরা মূলো পরোটা না খেতে পারি তাহলে আমরা সত্যিই মরে যাব। এমন কথা শুনে মালিনী আর কিছুতেই নিজের রাগ ধরে রাখতে পারে না। তাই সে সবাইকে ভালো করে জানিয়ে দেয় যে তার পরিবার যদি আবার মূলো পরোটা খাওয়ার কথা বলে তাহলে সে আর কিছুতেই শ্বশুর বাড়িতে থাকবে না। সে আবার ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে। আর সেই সাথে মালিনী বিশুকে ডিভোর্সের নোটিশও পাঠাবে, আর যার ফলে বিশুর পরিবারের সবাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। না না প্লিজ, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি যাওয়ার পর থেকে সেই চিন্তায় আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি এই পরোটা খাওয়া আরো বেশি করে বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমি তোমায় প্রমিস করছি আমি আর কোনোদিন এই পরোটা খাবো না, আর আমার মার বোনকেও খেতে দেবো না। বিশুর কথা শুনে মালিনী প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর ধীরে ধীরে তারা সবাই সুস্থ হয়ে ওঠে। কিন্তু সুস্থ হয়ে ওঠার পর তারা আর কিছুতেই মূলো পরোটার দিকে তাকায় না। তারা সাধারণ স্বাস্থ্যকর খাবার খেয়ে জীবনযাপন করতে থাকে। আজকে সঙ্গীতা এবং পিয়ালি 2 বোনের বিয়ে ছিল। ছোট মেয়ে পিয়ালির জন্য তাদের বাবা মা 1 লক্ষ টাকা দামের গাউন কিনেছিল, কিন্তু তাদের বড় মেয়ে সঙ্গীতের জন্য তারা একটা সাধারণ জামা পর্যন্ত কিনে দেয়নি। তাদের বড় মেয়ের বিয়ে নিয়ে বিন্দুমাত্র চিন্তা ভাবনা তারা করে না, শুধুমাত্র পিয়ালিকে নিয়েই তারা ব্যস্ত থাকে। এই দেখে সঙ্গীতার খুবই কষ্ট হয়। আজকে তোমার বিয়ে, বোনকে তোমরা কত সুন্দর একটা গাউন কিনে দিয়েছো, তোমরা আমাকেও একটা গাউন কিনে দাও। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমরা আমাকে কখনোই দাওনি, কিন্তু বিয়ে নিয়ে সব মেয়েরই তো কিছু না কিছু স্বপ্ন থাকে। আমরা তো আগেই বলেছি তোর পেছনে আমরা একটা টাকাও খরচা করতে পারবো না। আমরা যে তোর কখনো বিয়ে দেব সেটাও তো আমরা ভাবিনি। তোর বিয়ে যে হচ্ছে এটাই তোর সৌভাগ্য। আর আমার মেয়ের সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? তুই তো আমার মেয়ের নখেরও যোগ্য না। আর তুই তোর বিয়ে নিয়ে স্বপ্ন দেখছিস? তুই তোর বিয়েতে গাউন পরার কথা ভাবলি কি করে? তোর তো বিয়ে হচ্ছে আমার শ্বশুর বাড়ির চাকরের সঙ্গে। ওই চাকরও তো নিশ্চয়ই ছেঁড়া ফাটা জামা পরেই তোকে বিয়ে করতে আসবে, আর সেই জন্য তোকেও তো ছেঁড়া ফাটা জামা পরেই বিয়ে করতে হবে, তবেই তো তোর বরের সঙ্গে তোকে মানাবে। একদম, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর শোন, আমার মেয়ের কোনো জিনিসের দিকে একদম চোখ দিবি না বলে দিলাম। বাবা, তুমিও কি এদের কথাই শুনবে? তুমিও কি আমাকে একটাও গাউন কিনে দেবে না? আমার 1 লক্ষ টাকার গাউন চাই না বাবা, অন্তত 1000 টাকা দামের একটা গাউন কিনে দাও আমাকে। আমি বলেছি না তুই আমাকে বাবা বলে ডাকবি না? তোকে কিছু কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আর তুই এই বাড়ি থেকে বিদায় হচ্ছিস আমার খুব ভালো লাগছে, কারণ তোর এই অপায় মুখটা আমাকে আর দেখতে হবে না। সঙ্গীতা তার পরিবারের সকলের কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে খুবই দুঃখিত হয়। আসলে ওটা সঙ্গীতার মা এবং সৎ বোন ছিল। সঙ্গীতাকে জন্ম দেওয়ার সময় তার নিজের মা মারা যায়, আর সঙ্গীতার গায়ের রং কালো হওয়ায় রামকমল বাবু কিছুতেই তার সদ্যজাত শিশুকে সহ্য করতে পারে না। এ কেমন মেয়ে তুমি দিলে উপরবেলা আমাকে? এই মেয়ে তো জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের মাকেও খেয়ে ফেলেছে, তার উপর এর গায়ের রং এত কালো। এই কালো অপয়া মেয়েটার জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। একে আমি কখনোই নিজের মেয়ে বলে স্বীকার করতে পারবো না। জন্মের প্রথম দিন থেকেই রামকমল বাবু তার সদ্যজাত শিশুকন্যা সঙ্গীতাকে অবহেলা করতে শুরু করে দেয়। 2-3 মাস যেতে না যেতেই রামকমল বাবু আবার দ্বিতীয় বিয়ে করে এবং চন্দ্রিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তাদের বিয়ের 2 বছর পর তাদের জীবনে পিয়ালি আসে। পিয়ালি খুবই ফর্সা রং নিয়ে জন্মগ্রহণ করে। পিয়ালি জন্মানোর পর রামকমল বাবু প্রচন্ড পরিমাণে খুশি হয়। এই হলো আমার আসল মেয়ে। মেয়েরা কালো হলে কখনোই দেখতে ভালো লাগে না। ধন্যবাদ চন্দ্রিমা আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এভাবে রামকমল বাবু এবং চন্দ্রিমা দেবী সঙ্গীতা ও পিয়ালির মধ্যে ভেদাভেদ করা শুরু করে দেয়। ছোটবেলা থেকেই তারা সঙ্গীতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে।
ছোটবেলা থেকে এভাবে বাড়ির কাজকর্ম করতে করতে সঙ্গীতা গৃহকর্মে একেবারে নিপুণা হয়ে ওঠে। সে বাড়ির কাজ খুবই নিপুণভাবে করার সঙ্গে সঙ্গে খুবই সুস্বাদু খাবারও রান্না করতে পারে। মাত্র 12 বছর বয়সী সঙ্গীতার হাতে রান্না খেয়ে যে কেউ অবাক হয়ে যেত, কিন্তু তবুও তার পরিবারের লোকজন তার কদর করত না। এমনই একদিন, এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই জানিস না তোর মুখ দেখলে আমি খাবার খেতে পারি না? যা চলে যা আমার চোখের সামনে থেকে। আজকে আমার চিকেন খাওয়ার ইচ্ছা করছে না, তুই আমার জন্য এখনই অমলেট বানিয়ে নিয়ে আয়। কি রে, আমার মেয়ে কি বললো শুনতে পেলি না? আমার মেয়ে যখন যা বলবে মুহূর্তের মধ্যেই যেন সেটা হয়ে যায়। তোকে এই বাড়িতে রাখা হয়েছে শুধুমাত্র আমার মেয়ের সেবা যত্ন করার জন্য, বুঝেছিস? তা না হলে তোর মতো এরকম মুখপুরি মেয়েকে আমি কখনো এই বাড়িতে স্থান দিতাম না, কবেই বিদায় করে দিতাম। সঙ্গীতা তার বাবার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায়, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। সঙ্গীত এবং পিয়ালি দুজনেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। সঙ্গীতার বয়স হয়ে গেলেও তার বাবা মা তার বিয়ে নিয়ে কোনরূপ চিন্তা ভাবনা করে না। তারা পিয়ালির বিয়ের জন্য দেখাশোনা করা শুরু করে দেয়। একদিন রাগিনী দেবী তার একমাত্র ছেলে চিত্তরঞ্জন এবং তাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে পিয়ালিদের বাড়িতে আসে। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমরা সাথে করে আমাদের বাড়ির কাজের লোক রমেনকে নিয়ে এসেছি। আসলে আমরা যেখানেই যাই রমেন আমাদের সঙ্গেই যায়। কোথাও গিয়ে আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই রমেনকে আমরা নিয়ে যাই। না না দিদি, কোনো অসুবিধা নেই, চলুন না, চলুন বসবেন, চলুন। এই সঙ্গীতা, তাড়াতাড়ি এনাদের জন্য জলখাবারের ব্যবস্থা কর। সঙ্গীতা তার বাবার কথা শুনে রান্নাঘর থেকে একের পর এক সুস্বাদু খাবার নিয়ে এসে টেবিলে রেখে দেয়। সঙ্গীতাকে দেখে রাগিনী দেবীর মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই মেয়েটাকে, আপনার কি দুটো মেয়ে নাকি? আমরা তো শুনেছিলাম আপনার একটাই মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছিলেন, আমাদের তো একটাই মেয়ে, আর সেটা হলো পিয়ালি। আর এই মেয়েটা তো আমাদের বাড়ির চাকর, আপনাদের বাড়ির রমেন যেরকম সেরকমই। আচ্ছা, আপনারা এবার খাওয়া শুরু করুন। গিন্নি, এনাদের খাবার পরিবেশন করো। চিত্তরঞ্জন এবং তার মা খাবার খাওয়া শুরু করে। খাবারগুলো খেয়ে তাদের দুজনেরই খুবই ভালো লাগে। বাহ, খাবারগুলো তো দারুণ খেতে হয়েছে। এত সুস্বাদু খাবার আমি আগে কখনোই খাইনি। এই খাবারগুলো কে রান্না করেছে? আপনাদের বাড়ির কাজের মেয়ে রান্না করেছে নিশ্চয়ই। হ্যাঁ দিদি, এই রান্নাগুলো সব সঙ্গীতাই করেছে। আসলে ও খুব ভালো রান্না করতে পারে বলেই আমরা ওকে দিয়ে সব রান্না করিয়েছিলাম। আর তাছাড়া আপনারা আসছেন বলে কথা, আপনাদের জন্য তো সুস্বাদু খাবারের আয়োজন করতেই হবে। আচ্ছা বুঝলাম। আর আপনার মেয়ে রান্না বান্না করতে পারে তো? পিয়ালি, তুমি রান্না বান্না করতে পারো? আসলে রমেন বাড়ির সমস্ত কাজকর্ম করতে পারলেও ও কিন্তু রান্না বান্নাটা করতে পারে না, তাই কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হয়। তাই আমি এমন একজন বৌমা চাইছি যে বিয়ের পর রান্নার দায়িত্বটা অন্তত সামলাতে পারবে। এই শুনে পিয়ালি এবং তার বাবা মা ভয় পেয়ে যায়, কিন্তু তারা মিথ্যা কথা বলার সাহস পায় না। না আন্টি, আসলে আমি কোনো রান্না বান্না করতে পারি না। দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে। হ্যাঁ দিদি, আমরা চাইলেই কিন্তু আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমরা বললাম না। দেখুন, আমার মেয়ে কিন্তু খুবই ভালো, দেখতে যেমন সুন্দর তেমনই শিক্ষিত। আজকালকার শিক্ষিত মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে রান্না বান্না করতেও চায় না। আপনাদের রান্নার কোনো অসুবিধা হলে আপনারা তো রান্নার জন্য কাউকে রেখে দিতেই পারেন, রমেনকে যেমন রেখেছেন। আচ্ছা, আমি বলছিলাম কি, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে রমেনের সঙ্গেই তো সঙ্গীতার বিয়েটা দিয়ে দিতে পারেন। এমনিও সঙ্গীতার বাবা মা কেউ নেই, সঙ্গীতার বিয়ে হয়ে গেলে ও আপনাদের বাড়িতে গিয়ে রান্না বান্না সবই করতে পারবে। আপনারা দেখলেন তো এ কত ভালো রান্না করতে পারে। আর সঙ্গীতা আপনাদের বাড়িতে থাকলে আমার মেয়েরও ওখানে গিয়ে থাকতে আর কোনো অসুবিধা হবে না। এ নিয়ে আমি তো কিছু বলতে পারবো না। আর তাছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র এদের দুজনের। এটা রমেন আর সঙ্গীতাকেই ঠিক করতে দেওয়া উচিত। রমেন, তুমি কি সঙ্গীতাকে বিয়ে করতে চাও? রমেন সঙ্গীতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, আর সঙ্গীতাও মনের দুঃখে বিয়ে করতে রাজি হয়ে যায়। সঙ্গীতার আর কিছুতেই ওই বাড়িতে থাকার কোনো ইচ্ছে ছিল না, তাই সে মনে মনে ভাবে এই বাড়ি থেকে বিদায় নিয়ে সে হয়তো শান্তি পাবে। এভাবেই পিয়ালির সঙ্গে চিত্তরঞ্জনের এবং রমেনের সঙ্গে সঙ্গীতার বিয়ে ঠিক হয়। বিয়ের ডেট ফাইনাল হয়ে যাওয়ার পর থেকেই পিয়ালি তার বাবা মাকে নিয়ে বিয়ের কেনাকাটা করা শুরু করে দেয়। তার বাবা মা তাকে দামি দামি গাউন, শাড়ি, সোনা গহনা অনেক কিছুই কিনে দেয়, কিন্তু তারা সঙ্গীতাকে কিছুই দেয় না। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা সঙ্গীতা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট কেন লিখেছো? আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনটা কখনোই দেখতে হতো না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে?
সঙ্গীতা তার মায়ের ফটো দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই সঙ্গীতার মনে পড়ে তার মায়ের ঘরে একটি বহু পুরানো বাক্স রাখা আছে। সঙ্গীতা আর দেরি না করে তার মায়ের ওই পুরানো বাক্সটা খুলে দেখে। ওই বাক্সে বহু পুরানো বেশ অনেকগুলো তামা, পিতল এবং কাঁসার বাসনপত্র ছিল। সঙ্গীতা সেগুলো নিয়ে লুকিয়ে লুকিয়ে বিক্রি করতে চলে যায়। সেগুলো বিক্রি করে সে অনেক টাকা পায়। সেই টাকা দিয়ে সঙ্গীতা খুব সুন্দর একটা গাউন কিনে নেয়। সেই গাউনটা পরে সঙ্গীতা পার্লার থেকে খুব সুন্দর মেকআপ করে বাড়িতে আসে। সঙ্গীতাকে ওই গাউনটা পরে এবং পার্লার থেকে মেকআপ করার পর খুব সুন্দর দেখতে লাগে। সঙ্গীতাকে দেখে পিয়ালি এবং তার বাবা মা দুজনেই অবাক হয়। এই, তুই এত সুন্দর গাউনটা কোথায় পেলি? কে কিনে দিল তোকে এত সুন্দর গাউনটা? আমাকে কেউ কিনে দেয়নি, আমি নিজের টাকা দিয়েই এই গাউনটা কিনেছি। নিজের টাকা দিয়ে কিনেছিস বলতে তুই কোথায় পেলি টাকা সেটা বল। মা, ভালো করে তোমার আলমারি চেক করে দেখো তো এ বাড়ির কোনো জিনিসপত্র কিংবা টাকা চুরি করেছে কিনা। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই বাড়ি থেকে টাকা চুরি করে এই গাউনটা কিনে নিয়ে এসেছে। না, আমি তোমাদের কোনো জিনিসই নিইনি। আমি আমার মায়ের বাক্স থেকে তামা, পিতল, কাঁসার কয়েকটা বাসনপত্র বিক্রি করে এই গাউনটা কিনে এনেছি আর পার্লার থেকে মেকআপ করেছি। কি, তোর সাহস কি করে হলো তোর মায়ের বাক্সে হাত দেবার? তুই কি আমাদের কাউকে জিজ্ঞাসা করেছিস কিছু? তুই তো এই গাউনটা পরে বিয়ে করতে পারবি না। তাড়াতাড়ি গাউনটা খুলে ফেল, তাড়াতাড়ি কর, এখনই বরযাত্রী চলে আসবে। না হলে আমার শ্বশুর বাড়ির লোক এটাই জানে যে তুই এই বাড়ির চাকর, আর তাই তোকে চাকরের মতো করে বিয়ে করতে হবে। এত সুন্দর গাউন পরে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না, কারণ ওরা যদি জেনে যায় তুই এই বাড়ির চাকর না এই বাড়ির মেয়ে, তাহলে বিপদ হতে পারে। কি হলো, শুনতে পাচ্ছিস না? এই নে, তোকে আমি পিয়ালির একটা পুরানো জামা দিচ্ছি। এই জামাটা তুই তাড়াতাড়ি পরে নে, আর এই গাউনটা আমাকে দে, আমি পরবো। ঠিক তখনই সেখানে রাগিনী দেবী, তার ছেলে চিত্তরঞ্জন এবং রমেন চলে আসে। সঙ্গীতা এবং তার পরিবারের সব কথাই তারা শুনে ফেলে। ছি, আপনাদের লজ্জা করলো না এরকম একটা জঘন্য মিথ্যা কথা বলতে? নিজেদের বাড়ির মেয়েদেরকে আপনারা চাকরের পরিচয় দিলেন। রমেন আমাদের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু রমেনকে আমরা সবসময় ওর যোগ্য সম্মানটুকু দিয়েই থাকি। আর আপনারা এতটা নিচে কিভাবে নামতে পারলেন? না, আপনাদের মতো মানুষের সঙ্গে আমরা কখনোই সম্পর্ক গড়ে তুলতে পারবো না। হ্যাঁ মা, আমি এরকম মিথ্যাবাদী মেয়েকে কখনোই বিয়ে করবো না। ভাগ্যিস আমরা ঠিক সময় এসেছি। আপনারা দয়া করে এরকম করবেন না। আমরা যা করেছি শুধুমাত্র আমাদের মেয়ের ভালোর জন্যই করেছি। দয়া করে এই বিয়েটা আপনারা ভেঙে দেবেন না। এই মুখপুরি, তোর জন্য আজকে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। তোর জন্য হয়েছে এসব। তোকে আজকে আমি শেষ করে দেব। এই বলে চন্দ্রিমা দেবী সকলের সামনে সঙ্গীতাকে মারধর করতে শুরু করে। রাগিনী দেবী এবং তার ছেলে কিছুতেই সঙ্গীতার উপর এমন অত্যাচার মেনে নিতে পারে না। থামুন বলছি, থামুন। আপনি এইভাবে মেয়েটার উপর অত্যাচার করতে পারেন না। আমরা চাইলেই এখন পুলিশকে খবর দিয়ে আপনাদেরকে জেলে পাঠাতে পারি। এইভাবে একটা মেয়ের উপর সারা জীবন আপনারা অত্যাচার করলেন। মা, আমি পিয়ালিকে নয়, আমি সঙ্গীতাকে বিয়ে করতে চাই। সঙ্গীতা, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? এই শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। সঙ্গীতা চিত্তরঞ্জনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে চিত্তরঞ্জন এবং তার মা এরকমই সরল, সিধেসাদা এবং গৃহকর্মে নিপুণ একটি মেয়ের সন্ধানে ছিল। আর সঙ্গীতার সরলতা তাদেরকে প্রথম দিনই আকর্ষিত করেছিল। সঙ্গীতার গায়ের কালো রং নিয়েও তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু সঙ্গীতা ওই বাড়ির চাকর বলে তারা সেদিন পিছিয়ে গিয়েছিল। কিন্তু আজকে সঙ্গীতার আসল পরিচয় জানার পর চিত্তরঞ্জন এবং তার মা সঙ্গীতাকে তাদের বাড়ির বউ করবে বলে ঠিক করে। পিয়ালি এবং তার বাবা মা তাদের ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে। চিত্তরঞ্জন সঙ্গীতাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এদিকে পিয়ালি এবং তার বাবা মা শুধুমাত্র আফসোস করতে থাকে।